প্রতি ইউনিটে 1.5 টাকা বাড়ল বিদ্যুতের দাম। জুন থেকে কার্যকর। বাড়তি খরচের বোঝাই জনমনে অসন্তোষ। ফ্যান কিনতে এসে দেখছি বিদ্যুতের দাম তো বেশি ভাইয়া, এখন তো খরচ বেড়ে গেল, আমরাই কিভাবে চলব? এখন যদি এটারও দাম বৃদ্ধি পায় তখন তো আমরা আসলে কি করব, কোনো উপায় এখন খুঁজে পাচ্ছি না। আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি বিরোধী দলের। জ্বালানির মূল্য বৃদ্ধি এবং তার কারণে অব্যাহত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইনশাআল্লাহ আমরা কর্মসূচি পালন করব। এবার এজলাসেও শিশু রামিসা ধর্ষণ এবং হত্যায় নিজের পাশাপাশি ডলারকে দোষী বললেন সোহেল রানা। আজ যুক্তিতর্ক উপস্থাপন। চরম অবহেলায় মায়ের মৃত্যুর ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে রিট। যুগ্ম সচিব সন্তানকে দায়িত্ব থেকে অপসারণ প্রজ্ঞাপন জারি। ইরানি ট্যাঙ্কারে মার্কিন অভিযানের জবাবে মধ্যপ্রাচ্যের 2টি দেশে আইআরজিসির হামলা। জবাবে 2 কূটনীতিক বহিষ্কার এবং রাষ্ট্রদূত তলব করল কুয়েত। সবাইকে আমন্ত্রণ। যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। টাকার হিসাবে রেকর্ড দাম বাড়ল বিদ্যুতের। প্রতি ইউনিটে এখন লাগবে বাড়তি 1.5 টাকা। নতুন হিসাব এই বিলে গুনতে হবে জুন থেকেই। বিকেলে এমন সিদ্ধান্ত জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। চেয়ারম্যানের দাবি, বিদ্যুৎ খাতে ভর্তুকি কমাতেই এই উদ্যোগ। তারপরও যে মূল্যস্ফীতি উস্কে যেতে পারে সেই আশঙ্কা একেবারে উড়িয়ে দেননি তিনি। মধ্যপ্রাচ্য সংকটের জেরে জ্বালানি তেলের দাম 2 দফা বাড়ায় সরকার। তখন থেকেই অনুমেয় ছিল বিপদের এই কালো মেঘ আসবে বিদ্যুতের ওপরও। কেননা বছরে 62,000 কোটি টাকা ভর্তুকির শঙ্কা করছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড PDB। গেল মাসে BERCর গণশুনানিতে সেই আলোচনা হয় জোরে সোরে। তখন গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 17 থেকে 21% পর্যন্ত সমন্বয়ের সুপারিশ করে 6টি বিতরণ কোম্পানিও। ডিজেলের মূল্যবৃদ্ধির প্রায় 1.5 মাস পর বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত জানালো BERC। সেই অনুযায়ী প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের দাম বাড়ল 1.5 টাকা, অর্থাৎ প্রায় 17%, আর পাইকারিতে বাড়ল প্রায় 20%। সেই হিসাবে লাইফলাইন ইউজার বা 50 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের প্রতি কিলোওয়াটে ব্যয় হবে 5 টাকা 32 পয়সা। আরও 25 ইউনিট বেশি ব্যবহার করলে খরচ পৌঁছাবে 6 টাকা 18 পয়সায়। সবচেয়ে বেশি মধ্যবিত্ত ব্যবহারকারী অর্থাৎ 76 থেকে 200 ইউনিট স্ল্যাবে ইউনিট প্রতি লাগবে 8 টাকা 50 পয়সা। 300 ইউনিট ব্যবহার করলে 9 টাকা 10 পয়সা, 400 ইউনিটে 9 টাকা 62 পয়সা এবং 600 ইউনিটের বেশি হলে প্রতি কিলোওয়াটে 17 টাকা 35 পয়সা গুনতে হবে গ্রাহকদের। ব্যয় বাড়বে সেচ ও শিল্পের বিদ্যুতেও। একসঙ্গে যেহেতু আপনার ভর্তুকি কমাতে হবে, একই সঙ্গে আবার ভোক্তার স্বার্থ দেখতে হবে। সো আমরা এখানে যেটা বাড়িয়েছি এটা 19.85 বাড়িয়েছি। একই সঙ্গে যে আমরা যদি স্ল্যাব দেখি, আমরা যেখানে লাইফলাইন সেখানে বাড়িয়েছি আমরা সবচেয়ে কম 15% বাড়িয়েছি, যাতে যারা লাইফলাইনে যারা ভোগ করে, নিম্ন আয়ের যারা ভোক্তা তারা যেন সুবিধাটা পায়। BERC চেয়ারম্যান জানান, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুরোদমে চালু হলে ভাড়া ভিত্তিক কেন্দ্রে ক্যাপাসিটি চার্জ নিয়ে জটিলতা থাকবে না। আমরা বোধহয় কমানোর পর্যায়ে এখন আসি না, কিন্তু কমানোর পর্যায়ে আমরা হয়তো আসতে পারবো। কমানোর পর্যায়ে নাও যদি আসি, ভবিষ্যতে হয়তো পারবে না এমন অবস্থায় যেতে পারি আমরা। কারণ আমরা যদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি উৎপাদনে আসে, যেটা প্রত্যাশিত 1200 + 1200, এবং যদি রিনিউয়েবল যে টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে দেখা যাবে যে কস্টলি যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলো চালানোর আর প্রয়োজন পড়বে না। এর আগে সবশেষ 2024 সালে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। যেটা ইম্প্যাক্টের কথা যেটা বলছেন, যে নিঃসন্দেহে এটার কারণে মানুষের যেটা দৈনন্দিন যেটা ব্যয়, এটা মাসিক ব্যয়, এটা বৃদ্ধি পাবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে জ্বালানির পর বিদ্যুতের দাম বাড়ানোর কারণে অসন্তুষ্ট সাধারণ মানুষ। তারা বলছেন, একে তো মূল্যস্ফীতির কারণে দিশেহারা, তার উপর বিদ্যুতের বাড়তি মূল্য জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে, চাপ তৈরি করবে আয়ের ওপর। সাধারণ গ্রাহকদের দাবি, সরকার বড় বড় প্রকল্প না করে জনবান্ধব খাতে ভর্তুকি বৃদ্ধি করুক।
এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির পর খরচ কমাতে রান্নার জন্য ইলেকট্রিক ইন্ডাকশন ওভেন ব্যবহার করছিলেন এই গৃহিণী, কিন্তু বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণায় ভেস্তে গেল সাশ্রয়ের পরিকল্পনা। চাপ তৈরি হলো সাংসারিক খরচের ওপর। ইলেকট্রিসিটিতে শিফট করলাম, কেউ কারেন্টের চুলা, রাইস কুকার, বিভিন্ন জিনিস ইউজ করা শুরু করলাম। এখন যদি এটারও দাম বৃদ্ধি পায় তখন তো আমরা আসলে কি করব, কোনো উপায় এখন খুঁজে পাচ্ছি না। যখনই একটা জিনিসের দাম বাড়ছে আমরা অন্য আরেকটা জিনিসের চাহিদা কমাই দিয়ে এটাতে শিফট করছি। সব কিছুর দাম বাড়ছে, সেই সাথে যদি বিদ্যুতের দামটাও বাড়ে তো বেসিক্যালি যেটা হবে, মানুষ খুব চাপে পড়ে যাবে। অব্যাহত মূল্যস্ফীতির সাথে আয় বাড়ছে না সাধারণ মানুষের, কমছে ক্রয় ক্ষমতা। গ্রাহকরা মনে করেন তেলের পর বিদ্যুতের দাম বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলবে তাদের জীবনযাত্রায়। ফ্যান কিনতে এসে দেখছি বিদ্যুতের দাম তো বেশি ভাইয়া, এখন তো খরচ বেড়ে গেল, আমরাই কিভাবে চলবো? দেশের অর্থনীতি খুব খারাপ, আর আমরা যারা ব্যবসা করি আমরা তো বুঝি যে দেশে কি অবস্থা। বিদ্যুতের দাম বাড়ছে, চার্জের বিলও ওই টাকা দেওয়া লাগবে। দেশে প্রযুক্তি নির্ভর জনগোষ্ঠীর অন্যতম চাহিদা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ না পেলে সে অগ্রযাত্রাও বাধাগ্রস্ত হবার শঙ্কা দেখা দিচ্ছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানও বিদ্যুতের বাড়তি বিল নিয়ে দুশ্চিন্তায়। দাম বাড়লেও যেন লোডশেডিংটা আমরা না পাই, আমরা যেন নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারি, এটা আসলে এনশিওর করা উচিত। বিদ্যুতের তো ব্যবহার কমবে না, তো সরকারের উচিত হচ্ছে বিদ্যুতের ব্যবহার যাতে কমে সেই উদ্যোগ নেওয়া। তো ওভেন, তারপরে কফি মেশিন, এসব এগুলো চালাইলে তো প্রতি ডেইলি লাগবে 1000 টাকা। 1000 টাকাকে যদি শুধু আমরা দোকানের রিচার্জে করি কারেন্টের জন্য, তাহলে আমরা লাভ করব কি? সাধারণের আহ্বান, নতুন প্রকল্প বাদ দিয়ে হলেও জনগুরুত্বপূর্ণ খাতে ভর্তুকি বৃদ্ধি করুক সরকার। তো সরকার আসছে নতুন, তারা যেন তাদের পারফরমেন্সটা ঠিকভাবে করে এবং আমরা যারা সাধারণ জনগণ তারা যেন খেয়ে পরে বেঁচে থাকতে পারি। জনগণকে দুর্ভোগ দিয়ে তাহলে যদি IMF-এর লোন পরিশোধ করে তাহলে আর এটা তো আর হলো না। এই সরকারের দরকার যেসব সুবিধা দিবে বলছে, যে ফ্যামিলি কার্ড, অন্যান্য সুবিধাগুলো, এই সুবিধা মিনিমাইজ করে হলেও আমাদের যাতে অ্যাটলিস্ট আমরা যেভাবে আছি এভাবে চলতে থাকি। চলতি মাসের বিলেই যোগ হবে বিদ্যুতের বাড়তি মূল্য। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান হুঁশিয়ারি দেন জনগণের স্বার্থে শিগগিরই আন্দোলনের কর্মসূচি ঘোষণার। বুধবার রাতে রাজধানীর মিরপুরে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে তিনি কথা বলেন। মাত্র 4 দিন আগে এই মূল্যগুলো বৃদ্ধি করা হচ্ছে কেন? এই অবস্থায় কি আমরা চুপ থাকবো? আপনার হাজাগান পাঠ করব না, এই অবস্থায় আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমরা আগামীকালে সারা দেশব্যাপী এই সমস্ত জ্বালানির মূল্য বৃদ্ধি এবং তার কারণে অব্যাহত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইনশাআল্লাহ আমরা কর্মসূচি পালন করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা ডিএনডি বাঁধ সংক্রান্ত এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সচিবালয়ে উচ্চ পর্যায়ের সভাটি অনুষ্ঠিত হয়। ডিএনডি বাঁধের দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হাসান আজাদ, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম এবং রাজুক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসন এবং বাঁধের সামগ্রিক ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও নির্দেশনা দেয়া হয়। এবারে নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার আসামি সোহেল রানা। একই সাথে অভিযুক্ত করেন ডলার নামের এক ব্যক্তিকে। তবে সোহেলের স্ত্রী স্বপ্না নিজের দোষ স্বীকার করেননি। আজ দুই পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন, পরে রায় ঘোষণার দিন ধার্য করবেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। বুধবার রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে তোলা হয় আদালতে। আত্মপক্ষ সমর্থনের আগে সোহেল ও স্বপ্না খাতুনের বিরুদ্ধে দেয়া 16 জনের জবানবন্দির নির্মম বর্ণনা তাদের পড়ে শোনান বিচারক। পুরোটা সময়ে আসামিরা কাঠগড়ায় নিশ্চুপ দাঁড়িয়েছিলেন। পরে আসামি সোহেল রানার কাছে বিচারক জানতে চান রামিসাকে ধর্ষণ ও হত্যায় তিনি দোষ স্বীকার করেন কিনা। প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও খানিকক্ষণ পরেই দোষ স্বীকার করে ক্ষমা চান অভিযুক্ত সোহেল রানা। সেই সাথে অভিযুক্ত করেন ডলার নামের আরেকজনকে। রেকর্ড বহির্ভূত কোনো ব্যক্তির নাম যদি কোনো আসামি বলেন, সেইটা আসলে আদালতের প্রসিডিংয়ে বিবেচনাযোগ্য বিষয় না।
কারণ যদি তিনি 164 ধারার অধীনে দোষ স্বীকার করার সময় ম্যাজিস্ট্রেটের নিকট বলতেন এই নামটি, তাহলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা সেই সময় তিনি ব্যবস্থা নিতে পারতেন। এদিন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আসামি স্বপ্না খাতুনকে বলেন, অভিযোগ ও সাক্ষ্য প্রমাণ প্রমাণিত হলে রামিসাকে ধর্ষণ ও হত্যায় স্বামীকে সহযোগিতা করার দায়ে তারও একই সাজা হবে। পরে স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করেন। আসামি বলেছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। তার পক্ষে কোনো ছাপাই সাক্ষী নাই বিদেশে আজকে ছাপাই সাক্ষী দিবে না। পরে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার ধার্য করেন আদালত। যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ধার্য করা হবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের হয়েছে। রিটে নূরজাহান বেগমের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার জনস্বার্থে রিটটি দায়ের করেন। রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। গত ৩১ মে ঢাকার মিরপুর ১১ নম্বরের একটি বাসা থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান বাশির জানান, নূরজাহান বেগম যে বাসায় ছিলেন সেটা তার মেয়ের বাসা। সেখানে তিনি মেয়ের সঙ্গেই থাকতেন। বাসাটি খুবই নোংরা ছিল। ওসি বলেন, নূরজাহান বেগমের সন্তানরা সবাই প্রতিষ্ঠিত। এই ঘটনায় নূরজাহান বেগমের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে তিনি ঠিক কবে কী কারণে মারা গেছেন তা এখনও নিশ্চিত নয় পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করানো হয়েছে। প্রতিবেদন পেলেই বিস্তারিত জানা যাবে। চরম অবহেলায় মায়ের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম সচিব আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য প্রকৌশল এবং উন্নয়ন পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জানানো হয়েছে তাকে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। গত ৩১ মে ঢাকার মিরপুর ১১ নম্বরের একটি বাসা থেকে দুর্গন্ধ পেয়ে 999-এ ফোন দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে বৃদ্ধা নূরজাহান বেগমের পচে যাওয়া মরদেহ উদ্ধার করে। ঘটনার পর জানা যায় তার এক ছেলে সরকারের যুগ্ম সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় স্কুলের শিক্ষিকা। এমন উচ্চশিক্ষিত এবং প্রতিষ্ঠিত সন্তানদের মায়ের প্রতি চরম অবহেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে। এরই প্রেক্ষিতে যুগ্ম সচিবের বিষয়ে এই সিদ্ধান্ত নিল জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ৪ জুনের মধ্যেই বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত না হলে তিনি তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবে। নজর দেব দেশের হাম পরিস্থিতিতে। হাম এবং উপসর্গে দেশে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৬০১ জনে। নতুন রোগী ১,২৬৫ জন। ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৯ জন। সিলেট মেডিকেলে ২৪ ঘন্টায় রোগী ভর্তি হয়েছে ৫৯ জন। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৩৯ জন। এছাড়া বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী স্বজনদের। হাম এবং উপসর্গে মৃত্যু না থামায় উদ্বেগ বেড়েই চলেছে অভিভাবকদের মাঝে। রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। বুধবার সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, শিশুদের মৃত্যুতে অবহেলা রয়েছে তা বোঝা যায়। তারপরে তদন্ত প্রতিবেদন অনুসারেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ আরেকটি তদন্ত রিপোর্ট জমা দেবে স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত কমিটি। ৬টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে এবং রাজুকো যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজড ইন্টারনাল স্ট্রাকচার। সব কিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো বেনিফিট পাবে বা এই অপরাধে তারা কোনো ছাড় পাবে, আমার মনে হয় না। অবশেষে জামিনে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইফি। বুধবার রাত 10টার পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার জানান, আগেই আদালতের মাধ্যমে জামিন হয় সেলিনা হায়াত আইফির। রাতে কারাগারে জামিনের কাগজপত্র পৌঁছায়। পরে নথি যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। এদিকে আইফির জামিনে আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার আইনজীবী। গত বছরের ৯ মে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মোট 12টি মামলা রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়াটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অনন্য এক মাইলফলক। ডক্টর খলিলুর রহমান পূর্ণ দায়িত্বে থাকবেন কিনা তা ঠিক করবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেছেন, হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত প্রার্থীর বক্তব্য আমলে নিচ্ছে না ঢাকা।
সীমান্ত হত্যার এবং প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। 40 বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সে আনন্দের ছোঁয়া ছিল পররাষ্ট্র দপ্তরে। সকালে মন্ত্রণালয়ে ঐতিহাসিক এই অর্জনকে স্বাগত জানিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের সময় থেকেই আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির সাফল্যের শুরু। এরই ধারাবাহিকতা এসেছে অনন্য সাফল্য। জাতিসংঘের পাশাপাশি পুরো বিশ্বই আস্থা রেখেছে বাংলাদেশের উপর। মানুষের বিজয়, বাংলাদেশের জনগণের বিজয়, বাংলাদেশের গণতন্ত্রের বিজয়। শামা ওবায়েদ বলেন, জাতিসংঘের দায়িত্ব পালনকালে পররাষ্ট্রমন্ত্রী পূর্ণ দায়িত্বে থাকবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিমন্ত্রী আরও জানান, বহু দেশ থেকে আমন্ত্রণ এলেও প্রধানমন্ত্রী প্রথম কোন দেশ সফর করবেন সে সিদ্ধান্ত এখনো হয়নি। উনি যখন ওনার সুদৃঢ় নেতৃত্বে যখন আমরা এই বিজয়টা অর্জন করতে পেরেছি, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে চলবে সেটা উনি সিদ্ধান্ত নেবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সফরের ব্যাপারে, সেই ব্যাপারে আমার মনে হয় না আপনারা কোনো নিউজই আপনাদের এখন পর্যন্ত সিরিয়াসলি নেওয়া উচিত, এবং আমারও এটা নিয়ে কোনো কমেন্ট করা উচিত। আপনারা অপেক্ষা করেন, মাননীয় প্রধানমন্ত্রী সফর যখন হবে, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ওনার অবশ্যই ওনার প্রেস উইং সেটা অফিসিয়ালি জানাবেন। হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের মসনদ হারানো মমতা ব্যানার্জির মন্তব্য বাংলাদেশের কাছে বিবেচ্য নয় বলেও জানান তিনি। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে সচেষ্ট সরকার। পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার। অলরেডি তো আমরা এটা নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে, আমাদের এগিয়েছে, এবং আমরা এটা নিয়ে খুবই সিরিয়াসলি হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। হাদি হত্যার বিচার আমরা চাই। মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনা নিয়ে নেপিদোর সাথে কথা বলবে ঢাকা। মিয়ানমার বাংলাদেশ সীমান্তে আমাদের বিজিবি সহ অন্যান্য সংস্থাগুলো অত্যন্ত কঠোর অবস্থায় আছে। তো এইটার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এখানে কি ঘটেছে এটা আমরা খতিয়ে দেখব। অবশ্যই মিয়ানমার সরকারের সাথে আমরা যোগাযোগ করব। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। এদিকে হাদি হত্যায় ভারত অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্ত করেছিল কি না সেটি তদন্ত করে বের করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানায় সংগঠনটি। বলেন, হাদির খুনিরা সীমান্ত পেরিয়ে যাওয়ার পেছনে বিজিবি প্রধানকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এছাড়া দেশের গোয়েন্দা সংস্থাগুলো সম্পৃক্ত থাকার আশঙ্কা করছে ইনকিলাব মঞ্চ। জুলাই পরবর্তী সময়ে ভারত আওয়ামী লীগের মাধ্যমে আধিপত্যবাদ কায়েম করত, তাই ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ওসমান হাদি। বলেন, ভারতের সাথে এই দেশে যারা খুনিকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করেছে তারাও খুনি। দেশের এমন কোনো ব্যক্তি বা সংস্থা এই হত্যাকাণ্ডে জড়িত আছে যারা এখনো ক্ষমতাসীন, যার পরিচয় জানলে দেশ অস্থিতিশীল হয়ে যাবে। হাদিকে শুধু আওয়ামী বিরোধিতার কারণেই হত্যা করা হয়নি বলেও দাবি করেন তারা। এখন তদন্তের বিষয় সামনে এসে দাঁড়িয়েছে যে ভারত এই খুনের পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করবার জন্য ইন্টারিমকেও এই কাজে অন্তর্ভুক্ত করেছিল কিনা সেইটা আমরা জানতে চাই। আন্তর্জাতিক খবর এবার। যুদ্ধবিরতির মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ইরান। মঙ্গলবার ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপ কেশমে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী প্রতিরক্ষা স্বার্থে, এবং তেহরানের বিভিন্ন হামলার জবাবে চালানো হয়েছে এই হামলা, এমনটাই বিবৃতিতে দাবি করেছে সেন্ট্রাল কমান্ড। টার্গেট করা হয় ইরানি সামরিক বাহিনীর একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এর আগে মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ছড়ে ইরান। বাহরাইনে 3টি এবং কুয়েতে 2টি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিতের দাবি করেছে যুক্তরাষ্ট্র। কমপক্ষে 2 দফায় টার্গেট করা হয় কুয়েতের মার্কিন ঘাঁটি। এছাড়াও পারস্য উপসাগরে নৌযান লক্ষ্য করে ছোড়া কয়েকটি ড্রোনও প্রতিহত করা হয়। ইরানি হামলার জেরে কুয়েত থেকে বহিষ্কার করা হলো ইরানি 2 কূটনীতিককে, সেই সাথে তলব করা হয়েছে ইরানের রাষ্ট্রদূতকে। কুয়েতের ভূখণ্ডে একের পর এক ইরানি হামলার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয় দেশটি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃত 2 ইরানি কূটনীতিককে আগামী 24 ঘন্টার মধ্যেই কুয়েত ছাড়ার নির্দেশ দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েতের ভূখণ্ড ব্যবহার করে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে হামলা চালিয়ে আসছে বলে অভিযোগ ইরানের। তবে তেহরানের করা এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, আর এই অজুহাতে কুয়েতের উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানায় কুয়েত সরকার। এর সাথে শেষ করছি আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।